recording started. ঠিক আছে, আজকে তাহলে আমরা আগের দিন যেটা আমরা মোটামুটি প্রায় 1.5 মাস আগে তো শেষ বসা হয়েছিল, আমরা একটু আলোচনা শুরু করেছিলাম স্টেলার অ্যাস্ট্রোনমির ব্যাপারটা নিয়ে, যে আমরা একটু দেখেছিলাম যে স্টারেদের মোটামুটি ক ধরনের হয়, মোটামুটি স্টার ক্লাস্টার 2 ধরনের হয়, ওপেন ক্লাস্টার মাস ইনক্রিজ করলে একটা প্ল্যানেট বা একটা অবজেক্ট স্টার হয়ে যাবে, তার একটা ক্যালকুলেশন রয়েছে। তবে আমরা সেটা জানি, আমরা জানি যে সূর্যের যা ওজন বা যা মাস সেটা যদি 1 হয়, সেটাকে যদি আমরা রেফারেন্স হিসেবে 1 ধরে নিই, তাহলে সূর্যের মাসের 8% 8% অফ সূর্যের মাস, এই মিনিমাম মাসটুকু দরকার একটা স্টার হওয়ার জন্য। এবার সূর্যের ওজনটা আমরা আগের দিন দেখিয়েছিলাম, জাস্ট একবার রিক্যাপ করে নিই। গৌরব, তুই কি প্রেজেন্ট করছিস? আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু স্ক্রিনে। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ প্রেজেন্ট করছি তো। আচ্ছা দাঁড়া, এবার আরেকবার করি প্রেজেন্ট। এবার দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে ডান। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমরা দেখবো যে আমি আগের দিন দেখিয়েছিলাম যে মোটামুটি যদি আমরা দেখি যে একটা স্টার যখন জন্ম হচ্ছে, স্টারের একটা মিনিমাম মাস থাকতে পারে। সেই স্টারের মিনিমাম মাসটা হচ্ছে এই 8% অর 8% অফ সোলার মাস। এবার সূর্যের মাসকে আমরা সাধারণত অ্যাস্ট্রোনমিতে 1 সোলার মাস ধরি, অর্থাৎ সূর্যের মাস বা ওজন কত, এই হচ্ছে সূর্যের ওজন। এই ওজনটাকে মানে 2 এর পরে 30টা শূন্য যদি বসাও, তাহলে এত কেজি ওজন হচ্ছে সূর্যের। এই ওজনটাকে আমরা একটা রেফারেন্স হিসেবে ধরি স্টারেদের নিয়ে পড়াশোনা করার জন্য। সূর্যের ওজনকে আমরা 1 সোলার মাস বলি, এবং এই ওজনের 8% ওজন যদি একটা বস্তুর হয়, তাহলে সে স্টার হয়ে যেতে পারবে। অর্থাৎ তার শরীরের অন্দরমহলে হাইড্রোজেন উইল স্টার্ট ফিউজিং টু হিলিয়াম, এতটাই টেম্পারেচার তার একদম কেন্দ্রে তৈরি হতে পারবে। মানে হাইড্রোজেন ফিউশনের টেম্পারেচারটা যদি কোনো অবজেক্টের কেন্দ্রে তৈরি হতে পারে, তাহলে দ্যাট অবজেক্ট উই উইল টেল অ্যাজ আ স্টার। আর সেই অবজেক্টটার ওজন হতে হবে বা মাস হতে হবে অ্যাটলিস্ট 8 টাইমস এই 8% অফ দ্যাট অফ সান। এখনো পর্যন্ত এই বড় কত বড় তারা হতে পারে, আমরা এখনো পর্যন্ত 265 টাইমস দ্যাট অফ সান, 265 সোলার মাসের তারাও খুঁজে পেয়েছি। এবার কথা হচ্ছে, তাহলে এরকমও তো মানে মহাকাশে এরকম অবজেক্ট থাকতেই পারে যে আমাদের যে প্ল্যানেটগুলো, অর্থাৎ আমরা জানি আমাদের সৌরজগতের সব থেকে বড় প্ল্যানেটটা হচ্ছে জুপিটার। আমরা হিসেব করে দেখেছি জুপিটার বিশাল বড় প্ল্যানেট, অর্থাৎ জুপিটারের মধ্যে কিন্তু 1300 পৃথিবী ঢুকে যাবে। 1300টা পৃথিবী একটা জুপিটারে ঢুকে যাবে বৃহস্পতিতে। কিন্তু জুপিটার যতই বড় হোক, সে তারা হওয়ার মতন অতটা মাস কিন্তু জুপিটারের নেই। হিসেব করে দেখা গেছে জুপিটারের যা মাস, যা ওজন, তার থেকে আরো যদি প্রায় 80 গুণ মাস ওর বাড়িয়ে দেওয়া যেত, তাহলে যে দ্যাট ইজ ইকুয়াল টু এই 0.8 টাইমস অর 8% অফ সান। অর্থাৎ জুপিটারের মাসকে যদি আমরা 80 গুণ বাড়িয়ে দিতাম, তাহলে ওটা একটা তারা হয়ে যেত, অর্থাৎ তার অন্তর্মহলে হাইড্রোজেন ফিউশন শুরু হয়ে যেত। তাহলে এরকম অবজেক্ট কি রয়েছে মহাকাশে, যেটা তারাও নয় আবার প্ল্যানেটও নয়, গ্রহও নয়, মাঝামাঝি, মানে মিসিং লিঙ্ক। অনেক সময় অনেক বছর ধরে এই খোঁজ চলার পরে বোঝা গিয়েছিল যে এরকম অবজেক্ট রয়েছে। যদি আমরা এরকম অবজেক্ট খুঁজে পেতে চাই যেটা তারাও নয়, অর্থাৎ হাইড্রোজেন ফিউশন হচ্ছে, অতটাও মাস নেই, আবার এত ছোট নয় যে একটা সব থেকে বড় প্ল্যানেট তাও নয়, তো সব থেকে বড় প্ল্যানেট কোনটা হতে পারে, কত মাস হতে পারে, সেটাও হিসেব করে জানা গেছে যে জুপিটারের মাসের যদি 13 গুণ হয়, এত বড় একটা প্ল্যানেট হতে পারে। থিওরিটিক্যালি এত বড় একটা প্ল্যানেট হতে পারে। এবার তাহলে 13 গুণ সাইজ অফ জুপিটার, মানে 13 টাইমস মাস অফ জুপিটার অ্যান্ড 80 টাইমস মাস অফ জুপিটার, এর ভেতরে যে সব অবজেক্ট গুলো পড়বে, তাহলে তারা তো প্ল্যানেটও নয়, তারা তো তারাও নয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? এই অবজেক্ট গুলো প্রচুর পরিমাণে মহাকাশে রয়েছে, এদেরকে বলা হয় ব্রাউন ডোয়ার্ফ। এই অবধি আমরা আগের বার বলেছিলাম। অর্থাৎ যে অবজেক্ট গুলোর
এতটা পরিমাণে মাস বা ভর নেই যে তাদের অন্দরমহলে হাইড্রোজেন ফিউশন শুরু হবে, কিন্তু মোটামুটি এতটা ভর বা মাস তৈরি হয়ে আছে বা রয়েছে যে ডিউটেরিয়াম ফিউশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু হাইড্রোজেন ফিউশনের মতন টেম্পারেচার সে পায়নি। সেই অবজেক্টগুলোকে আমরা বলি ব্রাউন ডোয়ার্ফ বা ফেলড স্টার, অর্থাৎ প্রপার স্টার হতে সে পারেনি। তো এরকম অবজেক্ট যেহেতু ডিউটোরিয়াম ফিউশন হচ্ছে, তার থেকে বেরিয়ে আসা হিট অত্যন্ত কম এবং অত্যন্ত ফেন্ট অবজেক্ট হয় এগুলো, এবং যার ফলে এই অবজেক্টগুলোকে দেখতে পাওয়া ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো 1995-এ প্রথম এরকম ব্রাউন ডোয়ার্ফ ডিসকভারি হয়েছিল, এবং তোমরা দেখতে পারবে এই ফার্স্ট ব্রাউন ডোয়ার্ফ গ্লাইস একটা সিস্টেম, তারার সিস্টেম, সেই গ্লাইস 229b এই যে অবজেক্টটা, এটা, এবং তারপরে যখন হাবেল স্পেস টেলিস্কোপে নেওয়া হয়েছে পরিষ্কার দেখা গেছে এই অবজেক্টটা হচ্ছে ফার্স্ট ব্রাউন ডোয়ার্ফ হুইচ ওয়াজ ডিটেক্টেড। এবং এই ডিসকভারির সাথে একজন ইন্ডিয়ান জড়িত ছিলেন, ক্যালটেকের এস.আর. কুলকার্নি। তো ফার্স্ট ব্রাউন ডোয়ার্ফ ডিটেক্ট হওয়ার পরে অ্যাট প্রেজেন্ট আমরা জানি যে কোনো মাসের অবজেক্ট হতে পারে। তারাদের মাস মিনিমাম 8% অফ সোলার মাস হতে হবে, আর বড় তো অনেক হতে পারে। তারা হতে পারেনি এরকম অবজেক্টও থাকতে পারে, আছে, প্রচুর পরিমাণে আছে, যাদেরকে আমরা ব্রাউন ডোয়ার্ফ বলি। আবার প্ল্যানেট তো রয়েছে, অর্থাৎ আমাদের এই মিসিং লিঙ্ক প্রবলেমটা সলভ হয়েছিল ফার্স্ট টাইম। অ্যাট প্রেজেন্ট একটা হিউজ কমিউনিটি ইন্ডিয়াতেও সেরকম পিপল রয়েছে যারা ব্রাউন ডোয়ার্ফ নিয়ে রিসার্চ করে। এবার এগুলো যখন আমরা বলেছি, আজকে আমি একটু আসবো, ব্রাউন ডোয়ার্ফ নানান রকম হয়, এগুলো তো তোমরা পরেও পরিবর্তিতগুলো পড়তে পারবে। আজকে আমি একটু আসবো যে বেসিক প্রপার্টিস অফ স্টার, এগুলো বোঝানোর আগে এই যখন আমি শুরু করেছি বলতে যে তারাদের জন্মটা নিয়ে একটু বলাটা আমার মনে হয় প্রয়োজন। অর্থাৎ তারাদের সম্পর্কে আমি বললাম এত মাস হতে পারে, এরকম হতে পারে, কিন্তু তারাদের জন্ম হয় কি করে। তা আজকে আমরা মোটামুটি শুরু করব প্রপারলি স্টেলার অ্যাস্ট্রোনমির ফিল্ডে ঢোকার, এবং ধীরে ধীরে তারাদের জন্ম, তাদের রিভলিউশন, তারা যখন জন্ম হওয়ার পরে যখন একটা প্রপার ইউথ স্টেজে পৌঁছয় তারা কি করে এগোয় তাদের জীবনচক্র, এবং কি করে তারা ইভলভ করে, এবং তাদের প্রপার্টিস আমরা কি করে বুঝতে পারি, কি করে ধরতে পারি, এই পুরো সাবজেক্টটাকে ধীরে ধীরে আমরা কভার করব। মেবি আমাদের আরো হয়তো 6-7টা ক্লাস আমরা এই স্টেলার অ্যাস্ট্রোনমির উপরে নেব। এবং যারা ভবিষ্যতে তোমরা অ্যাস্ট্রোনমি নিয়ে প্রপার যদি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে চাও, এগোতে চাও, এইটা জানবে যে আমাদের কিন্তু, দেখো, আমরা মহাকাশে সব থেকে ইজিলি দেখতে পাই তারাদের। তা আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে যদি পড়াশোনা করতে হয় তাহলে তারাদের সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু জানতেই হবে। হ্যাঁ, এটা একদম ভেরি বেসিক অফ অ্যাস্ট্রোনমির মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি তো তারাদের নিয়ে কাজ করি, আমি না খুব বেশি ওই মহাকাশের দূর আকাশের কোয়াজার সম্পর্কে অত বেশি জানি না, সেটা আমি বলতে পারি। কিন্তু একজন অ্যাস্ট্রোনমার যদি বলে আমি কোয়াজার নিয়ে স্টাডি করি কিন্তু তারাদের সম্পর্কে কিছুই জানি না, সেটা কিন্তু তাহলে সে বড় অ্যাস্ট্রোনমার বা ভালো অ্যাস্ট্রোনমার হতে পারবে না। এটা বুঝে নিতে হবে। অর্থাৎ তারাদের ফিজিক্সটা কি করে কাজ করে, স্টেলার অ্যাস্ট্রোফিজিক্স বা স্টেলার অ্যাস্ট্রোনমি, এটা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তো এবার যদি আমি ফরমেশন অফ স্টারের দিকে এগোই, এটা একটা বিশাল বড় সাবজেক্ট, এক্সট্রিমলি ডিপ। আমি খুব সহজে যতটা সম্ভব চেষ্টা করব বোঝানোর, এবং যেহেতু আমাদের এই ক্লাসটা এবার ধীরে 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 এমন জায়গায় পৌঁছচ্ছে যে ইট ইজ আ সিরিয়াস, যারা সিরিয়াসলি পড়াশোনা শিখতে চাও অ্যাস্ট্রোনমি তাদের জন্য এই ক্লাসটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইট ইজ নট আ ফান পারপাস। তো সুতরাং এখানে তো আমরা একটু ফিজিক্স নিয়ে ডিল করতে শুরু করবো। এবার প্রথমেই বলে রাখি যে তারাদের জন্ম কোত্থেকে হয়। তারাদের জন্ম বিশাল বিশাল গ্যাস ক্লাউড থেকে হয়। এরকম মহাকাশে প্রচুর বিশাল বিশাল গ্যাস ক্লাউড রয়েছে যাদেরকে আমরা বলি জায়েন্ট মলিকুলার ক্লাউডস, এক্সট্রিমলি হিউজ, বিশাল বিশাল গ্যাস ক্লাউড এরা। এবং যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যদি আমরা বলি যে আমাদের নিয়ারেস্ট স্টার ফর্মিং রিজিয়নটা কোনটা, তাহলে সেটা হচ্ছে বিখ্যাত ওরায়ন নেবুলা। হ্যাঁ, কালপুরুষ নক্ষত্রমণ্ডল, ওরায়ন কনস্টেলেশনের যে ওরায়ন নেবুলা, ওই ওরায়ন নেবুলা বা ওরায়ন নিহারিকা, নেবুলাকে আমরা এই বাংলায় নিহারিকা বলি। এই নিহারিকা মানে হচ্ছে বিশাল বিশাল গ্যাস ক্লাউড, গ্যাস ডাস্ট দিয়ে তৈরি মহাজাগতিক ক্লাউডস বা মেঘ। এর মধ্যে কিছু কিছু মেঘ আছে যাদেরকে বলা হয়, যারা বেসিক্যালি মলিকিউল দিয়ে তৈরি হয়, জায়েন্ট মলিকিউলস দিয়ে তৈরি হয়, স্পেসিফিক্যালি হাইড্রোজেন, হিলিয়াম, এসব মলিকিউল দিয়ে তৈরি হয়। এই জায়েন্ট মলিকুলার ক্লাউডের থেকেই কিন্তু তারাদের জন্ম হওয়া সম্ভব, এবং যার ফলে এই জায়েন্ট মলিকুলার ক্লাউডসদেরকে স্টেলার নার্সারি বলে, একদম মানে তারাদের জন্মস্থান আর কি। এবং
কিছু কিছু প্রপার্টিস এই জায়ান্ট মলিকুলার ক্লাউডের আছে। এখানে আমরা কিছু বিখ্যাত জায়ান্ট মলিকুলার ক্লাউডসকে দেখতে পাচ্ছি। যদি তোমরা M16, যদি তোমরা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করো, একটু স্কাই ওয়াচিং নিয়ে পড়াশোনা করো, তাহলে এই M মানে হচ্ছে মিশিয়ার 16, এগুলো খুব বিখ্যাত অবজেক্ট। এটা মোটামুটি একটু ভালো টেলিস্কোপ দিয়েও এই নেবুলাগুলি দেখা যায়। ইগল নেবুলা এর নাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে এর নিচ অব্দি একটা বিশাল বড় ডাস্ট লেনের মতো চলে গিয়েছে। এই ডাস্ট লেনটা প্রায় 10 আলোকবর্ষ ব্যাপী, 10 লাইট ইয়ার্স। মনে রাখবে আমাদের সোলার সিস্টেম কিন্তু 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার। আমি এটা কিন্তু 1 লাইট ইয়ার মানে আমি কিন্তু এটা বলছি না যে আমাদের সোলার সিস্টেম আমাদের সূর্য থেকে প্লুটো অব্দি, সেটা নয়। কিন্তু আমাদের সূর্য থেকে একদম সেই সুদূর কমেটরা যেখানে থাকে, উল্ট ক্লাউড, অর্থাৎ বিশাল দূর অব্দি, প্রায় 50,000 AU অব্দি হচ্ছে প্রায় 1 লাইট ইয়ার। এই ডাস্ট লেনটা এত বেশি ধুলো দিয়ে তৈরি, এটা প্রায় 9.5 বা 10 লাইট ইয়ার্স লং। এবং এই ধুলোবালিতে কতটা পরিমাণে মাস রয়েছে, 12,000 সূর্য এখান থেকে তৈরি হতে পারে। So this gas cloud, this giant molecular cloud is having a mass of around more than 12,000 solar mass. অর্থাৎ সূর্যের মতো 12,000 তারা শুধু এই গ্যাস ক্লাউড থেকেই তৈরি হতে পারে। এবং এরকম আরো ক্যারিনা নেবুলা, তোমরা জানো অনেকেই এটা ক্যারিনা নেবুলা বিখ্যাত হয়ে গিয়েছে, যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা প্রথম ছবি হচ্ছে ক্যারিনা নেবুলার একটি অংশ। তারপর টরাস মলিকুলার ক্লাউড, এরকম বেশ কিছু হর্সেড নেবুলা যার ইনফ্রারেড ছবি এটা, এরকম বেশ কিছু প্রচুর দুর্দান্ত অসাধারণ জায়গা রয়েছে মহাকাশে যাদেরকে জায়ান্ট মলিকুলার ক্লাউড বলে। সেখান থেকেই তারাদের জন্ম হওয়া সম্ভব। এবং মনে রাখতে হবে, এই যে স্লাইডটা তোমরা যদি একটু পড়ো, পরে আমরা এই স্লাইডগুলো দিয়েও দিতে পারি, দেখবে যে স্টার ফর্মিং ক্লাউডকে বলাই হচ্ছে যে মলিকুলার ক্লাউড, এবং সেখানে মোস্টলি হাইড্রোজেন এবং হিলিয়াম থাকবে। আর একটা বিশেষ প্রপার্টি এই জায়ান্ট মলিকুলার ক্লাউডের থাকে, সেটা হচ্ছে দিস জায়ান্ট মলিকুলার ক্লাউডস আর দ্য কোল্ডেস্ট প্লেসেস ইন দ্য ইউনিভার্স। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা জায়ান্ট মলিকুলার ক্লাউড মোটামুটি দে আর ভেরি ডেন্স কম্পেয়ার টু দ্য আদার গ্যাস। আমরা যদি দুটো স্টারের মাঝখানে যতটা ইন্টারস্টেলার স্পেস রয়েছে, সেখানের যা ডেন্সিটি তার সাথে ইন্টারস্টেলার মিডিয়ামের ডেন্সিটির সাথে তুলনা করলে একটা জায়ান্ট মলিকুলার ক্লাউডের মধ্যে যে গ্যাস রয়েছে তার ডেন্সিটি অনেক বেশি। কিন্তু টেম্পারেচার কত? 10 কেলভিন, অর্থাৎ -265 ডিগ্রি সেলসিয়াস বা -250 ডিগ্রি সেলসিয়াস। এরকম সাংঘাতিক ঠান্ডা জায়গাতেই কিন্তু ডেন্স ফর্মে ক্লাম্পস অফ ম্যাটার থাকতে পারে। এবং হয়তো বুঝতে পারছো তোমরা, যেহেতু ফিজিক্স নিয়ে পড়ছো, যে ম্যাটার যদি ক্লাম্প, অর্থাৎ ম্যাটার যদি জড়ো হতে না পারে, এক জায়গায় ডেন্স ক্লাম্প আকারে না থাকতে পারে, তাহলে ম্যাটার ক্লাম্প আকারে থাকা মানে কোনো জায়গায় ম্যাটার যদি ক্লাম্পিং হয়, তার মানে সেখানে গ্র্যাভিটি বাড়তে শুরু করবে। গ্র্যাভিটি যদি বাড়ে, তাহলে আশপাশ থেকে সে আরো ধুলোবালি কণাটা টেনে নিতে শুরু করবে। অর্থাৎ ধীরে ধীরে সেই ক্লাম্প অফ ম্যাটারটা সাইজে বাড়তে শুরু করবে। আর সেটাই, সেই প্রসেসটা যাতে স্টার্ট হতে পারে, সেটা কিন্তু প্রয়োজন। সেই প্রসেসটা স্টার্ট হওয়ার জন্য একটা প্রচন্ড গরম জায়গা কিন্তু ইট ইজ নট পসিবল। ম্যাটার ক্যান রিমেন ইন ডেন্স কন্ডিশন ইন কোল্ড প্লেসেস। সুতরাং বেসিক্যালি এই জায়গাগুলোতেই কিন্তু এই ব্যাপারটা হতে পারে, জায়ান্ট মলিকুলার ক্লাউড। এবং এখানে আমরা এখানে এই জন্য বলেই দিয়েছি, দেখো আমি বলছি যে অবশ্যই তোমরা এটা ভেবো না যে এখানে ম্যাটার প্রচুর আছে মানে ডেন্সিটি বিশাল, মানে আমাদের আর্থলি স্ট্যান্ডার্ডের ডেন্সিটি বিশাল নয়। কিন্তু আমি বলছি ইন্টারস্টেলার মিডিয়ামের সাথে যদি এই জায়ান্ট মলিকুলার ক্লাউডকে কম্পেয়ার করো, তাহলে ডেন্সিটি বেশি। কিন্তু আর্থের স্ট্যান্ডার্ডে যদি কম্পেয়ার করো, তাহলে এই জায়ান্ট মলিকুলার ক্লাউডে যা ডেন্সিটি, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট সুপার ভ্যাকিউম হবে। তো এরকম ব্যাপার। কিন্তু মজার কথা কি, মজার কথা এটা মনে রাখবে যে মহাবিশ্বের সব থেকে গরম অবজেক্টগুলো, দ্য হটেস্ট অবজেক্টস ইন দ্য ইউনিভার্স আর ফর্মড ফ্রম দ্য কোল্ডেস্ট প্লেসেস অফ দ্য ইউনিভার্স। তারারাই হচ্ছে মহাকাশের সব থেকে গরম বস্তু। কিন্তু তাদের জন্মটা কিন্তু হয় অবাক ব্যাপার নেচারের। তাদের জন্ম হয় মহাবিশ্বের সব থেকে ঠান্ডা জায়গা থেকে। এবার ব্যাপারটা এখানেই যে এখানে হাইড্রোজেন মলিকিউল থাকে, হ্যাঁ, এবং যেহেতু এই টেম্পারেচার খুব লো থাকে, সুতরাং হাইড্রোজেন মলিকিউল তৈরি হতে পারে। এবং শুধু হাইড্রোজেন মলিকিউল নয়, হিলিয়াম বা তার থেকেও বড় বড় মলিকিউল,
সলিড ডাস্ট গ্রেনস এরাও তৈরি হতে পারে। তাহলে যদি কোল্ড টেম্পারেচার আর হাই ডেন্সিটি থাকে, আমি আগেই বলেছি শুধু এগুলো ফর্ম হতে পারবে তা নয়, দে উইল অলসো অ্যালাউ গ্র্যাভিটি। গ্র্যাভিটি থার্মাল প্রেশার অফ গ্যাসকে ওভারকাম করে মলিকুলার ক্লাউডসের মধ্যে এই ক্লাম্প ব্যাপারটাকে আরো শক্তপোক্ত করা শুরু করে দিতে পারে। এবার এই থার্মাল প্রেশারটা তখনই বেশি হতে পারবে, বা থার্মাল প্রেশারকে ওভারকাম গ্র্যাভিটি তখনই করতে পারবে যদি প্রচন্ড ঠান্ডা জায়গা হয়। সো বেসিক্যালি এই কারণেই আমাদের মলিকুলার গ্যাস ক্লাউড দরকার। এই জায়েন্ট মলিকুলার গ্যাস ক্লাউডেই মহাবিশ্বের নানান জায়গায় ছড়িয়ে আছে। জায়েন্ট মলিকুলার গ্যাস ক্লাউডের মধ্যেই কিন্তু তারাদের জন্ম হতে পারে, আদারওয়াইজ সম্ভব নয়। অর্থাৎ আমরা যদি যে কোনো নীহারিকা বা নেবুলা দেখি সেখানেই তারাদের জন্ম হচ্ছে তা নয়, আমাদের বুঝতে হবে সেটা জায়েন্ট মলিকুলার ক্লাউড কিনা। এবার আমি যদি একটু ডিটেলসে ঢুকি, দেখো এই এক লাইনে বা এই 10 মিনিটে আমি বুঝিয়ে দিলাম স্টার ফরমেশন, এটা এত সোজা ব্যাপার নয়। স্টার ফরমেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, টিল নাও দেয়ার আর মিস্ট্রিজ রিলেটেড টু স্টার ফরমেশন। তার কারণ হচ্ছে আমরা কোনো কিছু জন্মকে কিন্তু ডাইরেক্ট দেখতে পাই না। মানে একটা বাচ্চারও যখন জন্ম হয়, যে কোনো বাচ্চার যখন জন্ম হয়, সে জন্ম মুহূর্তে কিন্তু সে মায়ের পেটে রয়েছে, আমরা কিন্তু জন্মের মুহূর্তে তাকে দেখতে পাই না। তারাদের ক্ষেত্রেও তাই। কোনো মহাবিশ্বে কোনো এমন ন্যাচারাল অবজেক্ট নেই যার জন্ম মুহূর্তটাকে আমরা ডাইরেক্ট দেখতে পারি। সো উই হ্যাভ আদার টেকনিক্স টু স্টাডি দিস। আমাদের মাল্টি ওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমির মাধ্যমে স্টাডি করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে থিওরিটিক্যালি স্টাডি করা যায়। এবার যার ফলে স্টার ফরমেশনটাকে বোঝা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এবং টিপিক্যাল প্রসেস। অ্যান্ড স্টার ফরমেশন নিয়ে মানে কাজ করে না এমন পৃথিবীতে কোনো দেশ নেই যেখানে অ্যাস্ট্রোনমি চর্চা হচ্ছে। আমাদের দেশও ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন স্টার ফরমেশন স্টাডিজ। এবার যদি আমি বলি, আমি এতক্ষণ বলছিলাম জায়েন্ট মলিকুলার ক্লাউডের কথা, একটু যদি আইডিয়া দিই। দেখো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, কত বড় হয়, বিশাল বড়। ওই যে বলেছি লাইট 10, 15, 20, 25 লাইট, বিশাল লাইট ইয়ার জুড়ে বিস্তৃত। কত মাস থাকতে পারে, ওই আগেরটাতেই দেখেছি যে 12,000 সূর্য তৈরি হতে পারে, অর্থাৎ 10⁴ থেকে 10⁶ টাইমস দ্যাট অফ সোলার মাস হতে পারে। ডেন্সিটি হচ্ছে এরকম হতে পারে। অর্থাৎ এবার তোমরা বুঝতে পারবে যে 100 থেকে 1000টা পার্টিকেল পার কিউবিক সেন্টিমিটার থাকতে পারে। 100 থেকে 1000টা পার্টিকেল। আমাদের পৃথিবীতে সেই পার্টিকেলের সংখ্যা কত একবার জাস্ট গুগল করে দেখে নিও, হোয়াট ইজ দ্য ডেন্সিটি ইন এয়ার। অনেক অনেক বেশি। এবার যদি এই মলিকুলার ক্লাউডগুলো যখন ডেন্সার হতে শুরু করলো, তখন কিন্তু এই পার্টিকেলের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। যত পার্টিকেলের সংখ্যা বাড়বে, যত বেশি ডেন্স হবে, গ্র্যাভিটি তত বাড়বে। গ্র্যাভিটি যত বাড়বে, সে আরো আশপাশ থেকে ডাস্ট, ধুলো, বালি, পার্টিকেলস টেনে নিতে থাকবে। অর্থাৎ এই মলিকুলার গ্যাসের ক্লাবগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করবে। এরকম কিন্তু আমরা বেশ কিছু জায়েন্ট মলিকুলার ক্লাউডসের বেশ কিছু মানে আমরা দেখতে পাই, যেটা আমরা অলরেডি দেখিয়েছি যে ওরায়ন মলিকুলার ক্লাউডটা হচ্ছে আমাদের এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল। সব থেকে কাছের এই ওরায়ন মলিকুলার ক্লাউডই হচ্ছে সব থেকে কাছের স্টার ফর্মিং রিজিয়ন। সো এগুলো লোকাল, এগুলো কাছের মধ্যেই আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এটাও আমাদের বুঝতে হবে যে আমরা যদি সব থেকে মোস্ট ম্যাসিভ কালেকশন অফ মলিকুলার ক্লাউডস গুলোকে দেখতে চাই, সেটা কিন্তু একটু দূরে আমরা দেখতে পারি, আমাদের গ্যালাকটিক সেন্টারের কাছে। কারণ আমাদের আশপাশের অঞ্চলটা কিন্তু এত সাংঘাতিক ডেন্স নয় যতটা গ্যালাকটিক সেন্টারের আশপাশটা। সো লার্জেস্ট, বেসিক্যালি এই যে লার্জেস্ট জায়ান্ট মলিকুলার ক্লাউডস, কিছু কিছু তার মধ্যে একটা হচ্ছে এই স্যাজিটেরিয়াস B2 কমপ্লেক্স। এই জায়গাটা কিন্তু গ্যালাকটিক সেন্টারের খুব কাছে। এবার কথাটা হচ্ছে, আচ্ছা যদি গ্যালাকটিক সেন্টারের কাছে যদি কোনো জায়ান্ট মলিকুলার ক্লাউড হয়, আর কোনো ক্লাউড যদি আমাদের আশপাশের অঞ্চলে হয়, অর্থাৎ সেন্টার থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে, ডিস্টেন্স, ওয়েদার ডিস্টেন্সের ফলেও, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি, তাহলেও কি স্টার ফরমেশনে কোনো বাধা সৃষ্টি হতে পারে? অর্থাৎ শুধু মলিকুলার জায়ান্ট মলিকুলার ক্লাউড হলেই কি তারা তৈরি হয়ে যাবে? তা কিন্তু নয়। There are so many factors which actually ultimately hinders. মানে নেচার সবসময় ট্রাই করে যে এত সহজে তোমাকে কিছু দেব না, ব্যাপারটা এরকম। কিন্তু সমস্ত কন্ডিশন যদি ঠিক ভাবে স্যাটিসফাই হতে পারে, তবেই কিন্তু একটা জায়ান্ট মলিকুলার ক্লাউড থেকে
সাকসেসফুলি তারার জন্ম হতে পারবে। আমি সমস্ত কন্ডিশনের মধ্যে তো যাওয়া সম্ভব না, সেটা একটা বিশাল অলরেডি মানে পিএইচডি পোস্টডক টপিক, কিন্তু আমি একটু আইডিয়া দেবো আজকে। প্রথমেই বলে রাখি, জায়ান্ট মলিকুলার ক্লাউডগুলো ইটসেলফ কিন্তু বিশাল হতে পারে, আবার ছোটও হতে পারে। যেরকম ধরো এরকম কিছু কিছু মলিকুলার ক্লাউড আমরা বেশ কিছু খুঁজে পেয়েছি যেগুলো বেসিক্যালি জায়ান্ট নয়, যেগুলো বেসিক্যালি একটু ওই গ্লোবিউল টাইপের স্ট্রাকচার, গোল গোলাকার একটু অদ্ভুত একটা গ্লোবিউল যেন মহাকাশে ভেসে বেড়াচ্ছে, আইসোলেটেড, একদম আইসোলেটেড, কিন্তু গ্র্যাভিটেশনালি যারা বাউন্ড, স্মল মলিকুলার ক্লাউডস। এই ধরনের মলিকুলার ছোট স্মল মলিকুলার আইসোলেটেড ক্লাউড প্রথম বিখ্যাত অ্যাস্ট্রোনমার বার্ট বক, তিনি 1940-এর দশকে তিনি প্রথম ডিসকভার করেছিলেন। যার ফলে এই ধরনের স্মল মলিকুলার ক্লাউডগুলোকে, আইসোলেটেড স্মল মলিকুলার ক্লাউড, এদেরকে বলা হয় বক গ্লোবিউলস বা থ্যাকারিস গ্লোবিউলস। এইরকম টাইপের এইটা যেরকম একটা বিখ্যাত বক গ্লোবিউল, এবং যদি তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে মনে হবে হয়তো যে একটা ওই আঙুলের মতো যেন মনে হচ্ছে। তো এটা বিখ্যাত, এর নাম দেওয়া হয়েছে ফিঙ্গার অফ গড। এটা ক্যারিনা নেবুলার একটি অংশ। তো এই ক্যারিনা নেবুলার, কোন নেবুলার, বিশাল নেবুলার যদি H2 রিজিয়ন থাকে, সাধারণত এই H2 রিজিয়নের মধ্যে এরকম বক গ্লোবিউল টাইপের স্ট্রাকচার দেখা যায়। এদের মাস কিরকম, আমি আগের যে দেখিয়েছিলাম ইগল নেবুলা, তার মাস হচ্ছে 12,000 টাইমস দ্যাট অফ সান, কিন্তু এদের মাসটা দেখো 2 থেকে 50 গুণ দ্যাট অফ সান। এবং কতটা এর ডিস্টেন্স, কতটা মোটামুটি 1 লাইট ইয়ার, অর্থাৎ মোটামুটি আমাদের সোলার সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এর মধ্যেও কিছু বেশ ভালো পরিমাণে হাইড্রোজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, হিলিয়াম রয়েছে, এবং অবশ্যই কিছু 1% ডাস্ট। ডাস্ট বলতে আমরা মেনলি কার্বন অ্যান্ড সিলিকেট বোঝাই ইন কেস অফ, বেসিক্যালি ইন কেস অফ স্পেস। তো এই ডাস্ট পার্টিকেলও রয়েছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে আচ্ছা, এরকম একটা যদি মলিকুলার, ছোট মলিকুলার ক্লাউড হয়, সেখান থেকে তো ম্যাক্সিমাম 50টা তারাই জন্ম হতে পারে, সান লাইক স্টার। যদি বড় তারা জন্ম হয়ে যায় তাহলে এর থেকে কম তারা জন্ম হবে। অর্থাৎ বেসিক্যালি they can form some number of stars if every other condition is correct. তাহলে একটা জায়ান্ট মলিকুলার বা একটা মলিকুলার ক্লাউড হলেই যে প্রচুর তারার জন্ম হবে তাও কিন্তু নয়। আমরা ধীরে ধীরে এরকম বুঝতে পারছি। এবার যদি আমি একটু ডিপার ফিজিক্সে যাই, এবার যদি আমি কম্পেয়ার করি যে এই যে মলিকুলার ক্লাউডটা আমি দেখছিলাম এখানে, এটা অ্যারাউন্ড 1.5 লাইট ইয়ার্স মতো লম্বা, যেটাকে আমরা ফিঙ্গার অফ গড বলছি। আর এটা হচ্ছে বিখ্যাত ওরায়ন নেবুলা, যেখানে প্রত্যেক বছরই মোটামুটি তারা তৈরি হচ্ছে। বিশাল বিশাল নেবুলা এটা, হ্যাঁ, এবং প্রত্যেক বছর এখানে তারার জন্ম হচ্ছে বলে আমরা মনে করি। এবং আমাদের থেকে প্রায় 1,500 আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে এই মলিকুলার ক্লাউডটা রয়েছে। দিস ইজ দ্য নিয়ারেস্ট স্টার ফর্মিং জায়ান্ট মলিকুলার ক্লাউড ফ্রম আর্থ। এবং আজকেও আমরা, আমাদের এখানে বেশ কিছু স্টুডেন্ট এসছে আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে, তাদেরকে আজকে এটা দেখানো হচ্ছে খালি চোখে এবং দূরবীন দিয়েও। তোমরা যদি চাও, মানে যাদের আকাশ ভালো, যাদের যেখানে থাকছো তোমরা, আকাশ ভালো থাকলে এখনো কিন্তু টিল অ্যারাউন্ড এপ্রিল মিড এই ওরায়ন কনস্টেলেশন উইথ ওরায়ন নেবুলা কিন্তু দেখা যেতে পারে। আমি এইবার আসবো যে এইবার দেখো, আমরা দেখলাম দুটো ক্লাউডকে কিন্তু দেখলাম, একটা ছোট একটা বড়, বিশাল বড় একটা ছোট। এবার ধরো আমরা দেখে নিচ্ছি যে আমি আগেও বললাম যে আচ্ছা, বড় ক্লাউড হলেও যে সবসময় তারার জন্ম হবে তার কিন্তু কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ প্রচুর রিজন আছে, তার মধ্যে একটা ফেমাস রিজন আমি আজকে আসবো। দেখো, একটা জিনিস আমাদের বুঝতে হবে, যখন মহাবিশ্বের জন্ম হয়েছিল, অ্যাজ অফ নাও আমরা জানি বা আমরা ভেরি ওয়েল এস্টাবলিশড এভিডেন্সেস পেয়েছি, অবজারভেশনাল থিওরিটিক্যাল, যেটা মিলে গিয়ে যাচ্ছে যে আমাদের মহাবিশ্বের জন্ম বিগ ব্যাং এর মাধ্যমে হয়েছিল। এই বিগ ব্যাং এর পরে কি তৈরি হয়েছিল, কিভাবে মহাবিশ্ব গিয়েছে, তা তো বিশাল কাহিনী। আমরা যখন কসমোলজি অঞ্চলে আসবো ধীরে ধীরে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি আগেই একটু পড়াশোনা শুরু করতে চাও তাহলে একটা বই পড়তে পারো, দ্য ফার্স্ট 3 মিনিটস বাই স্টিভেন ওয়াইনবার্গ, নোবেল লরেট। বিশ্ববিখ্যাত একটা বই। মহাবিশ্বের জন্মের পরে প্রথম 3টে মিনিট কি ঘটেছিল একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া রয়েছে, এবং ইট ইজ প্রপার, ইট ইজ প্রুভড। কিভাবে প্রুভ হয়েছে কি না হয়েছে তার জন্য আরো ডিটেলস পড়াশোনা করতে হবে, কিন্তু ওটা তোমরা পড়ে দেখতে পারো, দুর্দান্ত একটা বই।
কিন্তু হ্যাঁ, মহাবিশ্ব যখন জন্ম হলো তখন তো সবই ছিল রেডিয়েশন, তখন তো ম্যাটার ছিল না, তো ম্যাটারটা এলো কোত্থেকে? এও এক বিশাল ইতিহাস, সেসব আমরা পরে আলোচনা করব। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে এখনো রেলিভেন্ট হয় যখন আমরা তারাদের জন্মের কথা ভাবি। আমি আগেই বলেছি যে একটা জায়ান্ট মলিকুলার ক্লাউডে ক্লাম্প অফ ম্যাটার জমতে হবে, জমা শুরু হতে হবে। সো বেসিক্যালি ক্লাম্প অফ ম্যাটার হঠাৎ করে কি করে জমবে? এবার আমাদের একটু ভেবে নিই, আমি এমন একটা জায়ান্ট মলিকুলার ক্লাউড দেখছি যেখানে পার কিউবিক সেন্টিমিটারে 100টা থেকে 1000টা হাইড্রোজেন মলিকিউল বা হিলিয়াম বা পার্টিকেল রয়েছে, which is very 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 light, মানে আমাদের আর্থের স্ট্যান্ডার্ডে কম্পেয়ার করলে কিন্তু প্রচন্ড ভ্যাকিউম। তাহলে দে আর ওকে, দে আর ভেরি নাইসলি রিমেনিং ইন দ্যাট জায়ান্ট মলিকুলার ক্লাউড। তাহলে হঠাৎ করে দুটো মলিকিউল কাছাকাছি এসে ক্লাম্প বানাতে শুরু করবে কেন? এত অসাধারণ ভ্যাকিউমে হঠাৎ করে কেন কোনো একটা বিশেষ জায়গায় একটু ডেন্সিটি পার্টারবেশন হবে? সামান্য ডেন্সিটি একটু যদি চেঞ্জ হয়, তাহলে যে জায়গায় ডেন্সিটিটা একটু বেড়ে গেল সেখানে গ্র্যাভিটি বাড়বে, আর সেইখান থেকেই শুরু হবে আশপাশের ম্যাটারকে বা আশপাশের পার্টিকেলকে টেনে নেওয়া, এবং সেইভাবেই ধীরে ধীরে শুরু হবে এই গ্র্যাভিটেশনাল মানে ক্লাম্পিং অফ ম্যাটার। তো বেসিক্যালি এই ডেন্সিটি পার্টারবেশন কেন হবে, এই ডেন্সিটি পার্টারবেশন কেন হবে, কেন হয়েছিল, এটার উত্তর লুকিয়ে রয়েছে ওই বিগ ব্যাং এর সাথে। কিন্তু এটা আমরা জানি যে যদি কোনো জায়ান্ট মলিকুলার ক্লাউডে যদি ডেন্সিটি পার্টারবেশন হয়, কোনো কারণে ডেন্সিটি পার্টারবেশন হয়েছে কোনো একটা জায়গায় জায়ান্ট মলিকুলার ক্লাউডের কোনো কোনো জায়গায় একটু ডেন্সিটি সামান্য বেশি, একটু কোনো কোনো জায়গায় একটু সামান্য কম, then that can trigger star formation process. এবার স্যার জেমস জিন্স 1902 সালে বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী অ্যাস্ট্রোনমার, তিনি একটি ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছিলেন যে যদি ইফ দেয়ার ইজ এনি ডেন্সিটি পার্টারবেশন, কোন একটা হোমোজেনাস নন রোটেটিং নন ম্যাগনেটিক ফিল্ড সম্পন্ন গ্যাসিয়াস মিডিয়ামে যদি ডেন্সিটি পার্টারবেশন হয়, এবং সেই জায়গায় ডেন্সিটি পার্টারবেশন হওয়ার ফলে যতটা জায়গা যতটা রিজিয়ন জুড়ে এই পার্টারবেশন হয়েছে সেই রিজিয়নের মাস যদি একটা ক্রিটিক্যাল ভ্যালুকে এক্সিড করে যায়, তাহলে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হবে। সেই ইনস্টেবিলিটি গ্যাস ক্লাউডটাকে কোলাপস করাতে শুরু করে সেলফ গ্র্যাভিটির মাধ্যমে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল কোলাপস ক্যান সেট ইন আ হোমোজেনাস নন রোটেটিং নন ম্যাগনেটিক ফিল্ড সম্পন্ন গ্যাসিয়াস মিডিয়াম if there is some instability which can be caused by some density perturbation, and in that density perturbed region has a critical mass crossing. এটা যদি হয় তবে ওই অঞ্চলের ওই গ্যাসিয়াস ক্লাউডে কোলাপস শুরু হবে, এবং সেই কোলাপস হওয়ার পরে ধীরে ধীরে সেই গ্যাসিয়াস ক্লাউডটা ভেঙে বেরিয়ে আসবে, মানে ওই পার্টটা ভেঙে একটা ক্লাম্প অফ ম্যাটারের মতো বেরিয়ে আসতে শুরু করবে। এই ক্রিটিক্যাল মাসটা কত, এই ক্রিটিক্যাল মাসটা কত, কত মিনিমাম মাস থাকলে পরে কোনো একটা ওই পার্টার্বড রিজিয়নে এই গ্র্যাভিটেশনাল কোলাপস শুরু হবে। দিস ইজ দ্য ইকুয়েশন ফর দিস। দিস ইজ আ এক্সট্রিমলি ফেমাস ওয়ান অফ দ্য পাইভোটাল ইকুয়েশন টু আন্ডারস্ট্যান্ড স্টার ফরমেশন। এবার এখানে আমরা দেখবো যে হ্যাঁ, এগুলো তোমরা দেখেই নিয়েছো, টেম্পারেচার ইজ ইন কেলভিন, ডেন্সিটি, মিন মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম জায়ান্ট মলিকুলার ক্লাউড ইজ মেড আপ অফ হাইড্রোজেন, তো আমরা মিন মলিকুলার ক্লাউড অফ ওয়েট অফ হাইড্রোজেন দিলে পরে আমরা এখানে একটা মোটামুটি পেয়ে যাব যে কত গ্রাম ওজন হতে হবে একটা পার্টার্ব ডেন্সিটি পার্টার্ব রিজিয়নের, যার ফলে সেখানে ইনস্টেবিলিটি সেট হয়ে গ্র্যাভিটেশনাল কোলাপস শুরু হবে। And gravitational collapse is the first step to initiate star formation. পরবর্তীকালে আমাদের সুব্রমণিয়াম চন্দ্রশেখর উনি এমন কোন অ্যাস্ট্রোফিজিক্সের স্টেলার অ্যাস্ট্রোফিজিক্সের এমন কোনো এরিয়া নেই যেখানে উনি কাজ করেননি। সুব্রমণিয়াম চন্দ্রশেখর এই ইকুয়েশনটাকে আরো প্র্যাকটিক্যালি মডিফাই করতে পেরেছিলেন। সো এই ইকুয়েশনটা যখন এসছে জিন্স মাস, দেখো এখানে কিন্তু আমরা ধরে নিতে, স্যার জেমস জিন্সকে ধরে নিতে হয়েছিল যে
এটা একটা ইটস বেসিক্যালি ইটস নট আ প্র্যাকটিক্যাল সিচুয়েশন। একটা যে কোনো জায়েন্ট মলিকুলার ক্লাউড জেনারেলি তাদের একটা বেসিক হালকা হলেও রোটেশন আছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে, কিন্তু যদি নন রোটেটিং নন ম্যাগনেটিক হয় তবে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তাহলে সেটা ফিজিক্যালি প্রপারলি অ্যাপ্লিকেবল হয়তো নয়। চন্দ্রশেখর মেড দিস ইকুয়েশন অ্যাপ্লিকেবল বাই ইন্ট্রোডিউসিং যে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে, মডিফাই হবে। সো বেসিক্যালি উনি এই এইচ টার্মটাকে প্রপারলি ইন্ট্রোডিউস করাতে পেরেছিলেন, যে বাই ইন্ট্রোডিউসিং, এবং শুধু তাই নয়, পরবর্তীকালে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড, পরবর্তীকালে উনি এই সেম ইকুয়েশনকে আরো মডিফাই করতে পেরেছিলেন, যদি ওই গ্যাস ক্লাউডটার রোটেশন থাকে তাহলে কি করে মডিফাই হবে। এক্সিলেন্ট ওয়ার্ক, ইটস এ রিয়েল ইকুয়েশন, it's a practical solution for Jeans mass. Excellent work. But this was not a practical solution. This was a theoretical equation, theoretical prediction. So within few years এর মধ্যে চন্দ্রশেখর এই দুটো প্রবলেম সলভ করে দিয়েছিলেন, যে ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ট্রোডিউস করে কি হবে আর রোটেটিং যদি হয় তাহলে কি হবে, এবং এনি প্র্যাকটিক্যাল ফিজিক্যাল একটা কোনো ফিজিক্যালি অ্যাকচুয়ালি একটা গ্যাস ক্লাউড, একটা মলিকুলার গ্যাস ক্লাউডের ম্যাগনেটিক ফিল্ড এবং রোটেশন দুটোই আছে। সুতরাং this equation tells us how much should be the minimum mass which should be present so that in that part of region may, so that gravitational collapse will set in. এর মধ্যে v টার্মটা আর এই h টার্মটাকে ইনক্লুড করা is almost like getting Nobel Prize সেই সময় চন্দ্রশেখরের টাইমে, তার ওই সময় আজ থেকে 100 বছর আগে স্টেলার ফিজিক্স এত উন্নত ছিল না, এই ব্যাপারগুলো তখন একটা অনেকটা ওই থিওরিটিক্যাল অ্যাঙ্গেলেই পড়েছিল আর কি ব্যাপারটা। কিন্তু দিস আর অল লাইক গ্রেট ডিসকভারিজ, গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্টস ইন ফিজিক্স, ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ নেচার ওয়ার্কস। এবার এই মাসটা যখন আমরা জেনে গেলাম যে এটা তার মানে তোমরা বুঝেই নিলে যে দেখো ভাই, শুধু জায়ান্ট মলিকুলার ক্লাউড হলে চলবে না, তার মধ্যে রোটেশন থাকতে হবে, তার মধ্যে আবার ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে। ম্যাগনেটিক ফিল্ড বেশি থাকলেও চলবে না, কম থাকলেও চলবে না। রোটেশন যদি বেশি থাকে তাহলেও চলবে না, কম থাকলেও চলবে না। তারপর আবার ডেন্সিটি পারটারবেশন থাকতে হবে, তারপর আবার একটা মিনিমাম মাস থাকতে হবে। এই মাসটাকে বলা হয় চন্দ্রশেখর মাস, এমসি। এটা কিন্তু চন্দ্রশেখর লিমিটের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এমসি ইজ চন্দ্রশেখর মাস লিমিট ফর gravitational collapse to start in a density part of region in GMCs, মানে giant molecular clouds, for starting star formation. The star formation থেকে স্টারের মৃত্যু সবকিছু বিষয় নিয়ে চন্দ্রশেখর কাজ করে গিয়েছেন সাকসেসফুলি। এবং এবার যদি আমরা দেখি এখানে এই হচ্ছে, যদি আমরা একটু ইজিলি দেখি যে ইকুয়েশন ভুলে গিয়ে যদি আমরা দেখি, তাহলে জিন্স কি করলেন, জিন্স বললেন এই ব্যাপারটা বললেন যে ম্যাথামেটিক্যালি হাউ গ্র্যাভিটেশনাল কোলাপস কি করে শুরু হবে। কিন্তু এই ব্যাপারটার জন্য তাকে 4টে জিনিস অ্যাজিউম করে নিতে হয়েছিল, যে ইন্টারস্টেলার ওই গ্যাস ক্লাউডটা হতে হবে হোমোজেনাস, এবং হোমোজেনাস মানে মোটামুটি আইসোথার্মাল হবে, রোটেশন থাকবে না, ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, আর কোনো একটা ডিসক্রিট পয়েন্টে মাইনিউট ডেন্সিটি পারটারবেশন শুরু হয়েছে। এই ব্যাপারটা তিনি অ্যাজিউম করে নিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মাধ্যমে আমরা পেলাম যে দিস ইজ দ্য জিন্স মাস, যে এত মিনিমাম মাস যদি হয় তবে গ্র্যাভিটেশনাল কোলাপস উইল সেট ইন। কিন্তু এরপরে এলেন দ্য গ্রেট ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিস্ট। তিনি কিন্তু দেখালেন যে এই যে এইটা চন্দ্রশেখর, যে দেখো এটা তো একটা থিওরিটিক্যাল সলিউশন, বাট উই হ্যাভ টু মেক ইট প্রপার, উই হ্যাভ টু মেক ইট মডিফাইড। তিনি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রোটেশনাল ভেলোসিটিকে ইনক্লুড করে ইন্টারস্টেলার গ্যাস ক্লাউডে তিনি প্র্যাকটিক্যাল সলিউশন দিলেন, যে জিন্স মাসের অ্যাকচুয়াল ভ্যালুটা কত হতে পারে ইন আ প্র্যাকটিক্যাল কেস। সো দিস ইজ আ গ্রেট ওয়ার্ক। তাহলে এইবার আমরা বুঝলাম যে প্রথম স্টেজটা সেট হয়ে গেল, অর্থাৎ there should be a minimum mass in that part of region of the giant molecular cloud, so that ওই গ্র্যাভিটেশনালি ওই সিস্টেমটা গ্র্যাভিটেশনালি ওই ক্লাম্প তৈরি করতে 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 একটা টাইমে এতটাই ভারী হয়ে যাবে যে ওই গ্র্যাভিটেশনালি কোলাপস, সেলফ গ্র্যাভিটির মাধ্যমে কোলাপসিং শুরু হবে ম্যাটারের ওই হাই ডেন্সিটি রিজিয়নের কেন্দ্রের দিকে। এবার ধরো এই ব্যাপারটা ঘটছে, বহু বছর ধরে এই ব্যাপারটা ঘটছে, তাহলে দেখা যাবে কি, তাহলে একটা বিশাল জায়ান্ট মলিকুলার ক্লাউডের নানান জায়গায় এরকম ডেন্সিটি যদি পারটারবেশন থাকে, তাহলে নানান জায়গায় এরকম ক্লাম্প অফ ম্যাটার তৈরি হতে শুরু করবে, এবং ওই সেলফ গ্র্যাভিটির মাধ্যমে ক্লাম্পগুলোর মাস ধীরে ধীরে বাড়ছে। আর যদি মাস বাড়ে
এবার দেখো এটা যদি এবার তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে যে যদি মাস বাড়ে তাহলে বেসিক্যালি মাস যদি বাড়ে তাহলে বেসিক্যালি ভেতরে টেম্পারেচার বাড়ছে, প্রেশার বাড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এটা আগেই জিজ্ঞেস করেছি যে আমি তো বললাম ডেনসিটি পারটারবেশন থাকবে, ডেনসিটি পারটারবেশন হঠাৎ করে মহাকাশে তৈরি হবে কি করে? হ্যাঁ, হঠাৎ করে তৈরি হবে কি করে, কেন তৈরি হবে? এটা আমি আগেই বলেছি যে এর উত্তরটা লুকিয়ে রয়েছে বিগ ব্যাং এর সাথে। খুব সহজে যদি বলে দিই, দেখো একটা যদি আমরা কোশ্চেন করি, এটা যদি ভাবার চেষ্টা করি, প্রথম মহাবিশ্বে ম্যাটার বা গ্যালাক্সিগুলো কি করে তৈরি হয়েছিল, প্রথম তারাগুলো কি করে তৈরি হয়েছিল? বিগ ব্যাং যখন হলো আজ থেকে 1400 কোটি বছর মোটামুটি আগে, তখন তো সবই রেডিয়েশন ছিল। রেডিয়েশন ওয়াজ ভেরি নাইস, ভেরি ইউনিফর্ম, ভেরি অলমোস্ট আইসোথার্মাল, একটা ইনফাইটেসিমাল একটা ইউনিভার্সের সুন্দর রেডিয়েশন ছিল, প্রচন্ড হট। সেখানে হঠাৎ ফ্লাকচুয়েশন বা হঠাৎ এরকম পারটারবেশন অফ ডেন্সিটি এলো কি করে? যে কোনো জায়গায় ক্লাম্পিং, কোনো জায়গায় রেডিয়েশন, কোনো জায়গায় একটু বেশি পরিমাণে ম্যাটার জড়ো হতে বা রেডিয়েশন জড়ো হতে শুরু করলো। দ্যাট কেম, সায়েন্টিস্ট সাজেস্টেড যে দ্যাট কেম ফ্রম কোয়ান্টাম ফ্লাকচুয়েশনস। এবং ডিউরিং আ ভেরি পার্টিকুলার পিরিয়ড, যাকে আমরা ইনফ্লেশনারি স্টেজ বলি, আমি এর ভেতরে এখন যাচ্ছি না, বিগ ব্যাং এর কয়েক মানে পিকো সেকেন্ড বাদেই শুরু হয়েছিল একটা স্টেজ, কয়েক পিকো সেকেন্ডের জন্য চলেছিল, যাকে আমরা ইনফ্লেশন বলি। ইনফ্লেশনারি স্টেজের সময় ডিউ টু কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এই পারটারবেশন অফ মিডিয়াম শুরু হয়েছিল। সো বেসিক্যালি যখন বিগ ব্যাং হলো ঠিক সেই মুহূর্তে এভরিথিং ওয়াজ হোমোজেনাস, আইসোট্রপিক, আইসোথার্মাল। কিন্তু কয়েক পিকো সেকেন্ডের মধ্যেই ডিউ টু কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, মানে ইনফ্লেশনের জন্য কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, তার জন্য দ্যাট হোমোজিনিটি এন্ড আইসোট্রপিকনেস ওয়াজ ব্রোকেন। এর ফলে ওই যে প্রথম শুরু হওয়া ডেন্সিটি পারটারবেশন, তার মানে ধীরে ধীরে যখন ম্যাটার তৈরি হওয়া শুরু হলো, সেই ম্যাটার ধীরে ধীরে ক্লাম্পিং শুরু হলো, সেই ক্লাম্পিং আলটিমেটলি মেড ফার্স্ট স্টার্স অ্যান্ড গ্যালাক্সিস অ্যান্ড এভরি ম্যাটার আদার থিংস। সো বেসিক্যালি বিগ ব্যাং এর পরেই ডিউ টু সাম রিজন এই হোমোজিনিটিটা ব্রেকডাউন হয়েছিল, সাম ওয়ে অফ ডেন্সিটি পারটারবেশন হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে সায়েন্টিস্টরা বললেন যে এরকম হয়েছে, আমরা সায়েন্টিস্টরা সাজেস্ট করেছিলেন 1980s 70s এ, কিন্তু এর প্রমাণটা কি, সত্যিই কি এটা হয়েছিল? সেই কারণে একটি বিশেষ স্যাটেলাইট মহাকাশে গিয়েছিল, তার নাম হচ্ছে কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার। 1989-এ এই পার্টিকুলার স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছিল নাসার থেকে। কি করবে এই স্যাটেলাইটটা? এই স্যাটেলাইটটা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনকে ম্যাপিং করবে। যখন বিগ ব্যাং হয়েছে, যদি কোথাও একটা বোম ব্লাস্ট হয় বা একটা পটকা ফাটাও, তাহলে রেডিয়েশন বা হিট ছড়িয়ে পড়ে, আমরা দেখেছি। এই হিটটার বা রেডিয়েশনটার টেম্পারেচার কমতে থাকবে, কিন্তু আজ থেকে 1 বছর বাদে ওই এখানে তুমি বোম ফাটালে 1 বছর বাদে কি কেউ ওই হিটটাকে ধরতে পারবে? হয়তো পারতে পারে। হিটটা এতটাই যদি ডিফিউজ না হয়ে যায়, যে ডিফিউজ এতই হয়ে গেল যে আর ধরার মতন কন্ডিশনেই থাকলো না, অর্থাৎ এনার্জি এতই কমে গেল। তো সেরকমই আমরা আমরা বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন একটা টাইমে, বিগ ব্যাং নিয়ে যারা পড়বে তারা দেখতে পাবে বিগ ব্যাং এর ইতিহাস, ইউনিভার্সের কসমোলজির ইতিহাসে, যে বিগ ব্যাং যখন হয়েছিল তখনও তো ওরকম সাংঘাতিক একটা এক্সপ্লোশনই বলি বা যাই বলি, স্টার্টিং পয়েন্টে ওরকম হট ফেজে হিউজ অ্যামাউন্ট অফ রেডিয়েশন বেরিয়েছিল। সেই অত হট রেডিয়েশন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যায় যে অত হট রেডিয়েশন অ্যাট প্রেজেন্ট, ওই হিট অফ দ্যাট ফার্স্ট রেডিয়েশন উইচ কেম ফ্রম বিগ ব্যাং, সেই হিট কমতে 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 অনেক কমে গেছে। and the temperature of that first radiation of Big Bang at present is very low. It's around 2.7 Kelvin. প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছে, এটা মাইক্রোওয়েভ স্টেজে চলে গিয়েছে, মাইক্রোওয়েভে ধরা পড়তে পারে, কিন্তু এটা মিলিয়ে যায়নি এখনো, এটা জিরো হয়ে যায়নি যে আমরা ধরতেই পারবো না, সেটা হয়নি। এই একটা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বিগ ব্যাং এর জন্মের পরেই যে উদ্ভূত প্রথম রেডিয়েশন, সেই রেডিয়েশনটা যে এখনো সমগ্র মহাবিশ্বে অত্যন্ত লো টেম্পারেচার হয়ে যাওয়া সত্ত্বেও এক্সিস্ট করে, এটাকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলা হয়, সিএমবিআর। ধরা পড়েছিল, সিএমবিআর ধরা পড়াটা বিগ ব্যাং এর একটা বিশাল বড় জয়।
এবং নাসা কি করলো, নাসা বললো আচ্ছা এই যে সিএমবিআর এটা তো বিগ ব্যাং এর পরেই তৈরি হয়েছে, তাহলে আমরা যদি মাপতে পারি যে সিএমবিআর এই যে সমগ্র মহাবিশ্বে চারদিকে তুমি যদি মাইক্রোওয়েভ প্রপার ওয়েতে টেলিস্কোপ সেট করতে পারো বা ইনস্ট্রুমেন্ট, তুমি এই সিএমবিআর রেডিয়েশনকে ধরতে পারবে। আর তার যদি টেম্পারেচার মাপো তাহলে দেখতে পারবে 2.7 কেলভিন হচ্ছে তার টেম্পারেচার। কিন্তু আমরা যদি খুব প্রিসাইসলি সব জায়গায় যত জায়গার থেকে ধরা পড়ছে ভেরি 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 প্রিসাইসলি এই টেম্পারেচার অফ সিএমবিআর মাপি, এরকম একটা স্যাটেলাইট হচ্ছে কোভ। তো 1989-এ কোভ স্যাটেলাইট মহাকাশে গেল এবং তার প্রিসাইসনেস কত ছিল, মানে ডেসিমালের পরেও তুমি দেখো, ডেসিমালের পরেও 6টা ঘরের পরে 7th ডেসিমাল অব্দি সে এত প্রিসাইসলি টেম্পারেচার মেপে দিতে পারে। এবং ওই রকম প্রিসাইসলি যখন টেম্পারেচার মাপা হলো তখন দেখা গেল যে ইয়েস ওই সিএমবিআর টেম্পারেচারটা খুব ইজিলি যদি আমি বলি তাহলে 2.7 কেলভিন সব জায়গায় এক, কিন্তু যদি আমি প্রিসাইসলি 7th ডেসিমাল প্লেস অব্দি মাপি তাহলে 6th and 7th ডেসিমাল প্লেসে গিয়ে টেম্পারেচারটা একটু ফ্লাকচুয়েট করছে, অর্থাৎ কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় একটু কম। And that became the proof gradually. So this was the temperature fluctuation of CMBR which was discovered by COPE satellite. এবং that gave us the 100% proof যে ইউনিভার্সের জন্মের পরে কয়েক মুহূর্তের মধ্যেই ওই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে মানে হোমোজিনিটি ব্রেকডাউন হয়েছিল, টেম্পারেচার ফ্লাকচুয়েশন অর্থাৎ ডেন্সিটি পারটারবেশন শুরু হয়েছিল। ডেন্সিটি পারটারবেশন না হলে টেম্পারেচার চেঞ্জ হবে না, হোমোজিনিটি ব্রেকডাউন হবে না ওই আর্লি স্টেজে। এই কাজের জন্য 2006-এ জন ম্যাথার জর্জ স্মুথ অ্যাট প্রেজেন্ট দুজনেই অস্ট্রেলিয়াতে রয়েছেন, বিখ্যাত কসমোলজিস্ট, ও তোমার গিভেন নোবেল প্রাইজ ইন ফিজিক্স। তো এই ব্যাপারটা আমি কেন বললাম, বিকজ আমি যখন তারাদের নিয়ে আলোচনা করছি স্টার ফরমেশন, ইয়েস ডেফিনেটলি এই কোশ্চেনটা তোমাদের মাথায় তো উঠবেই যে হঠাৎ করে ডেন্সিটি পারটারবেশন হলো কি করে, এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে, হ্যাঁ হয় এবং হয়েছে এবং ইট ইজ প্রুভড। মহাবিশ্বের ইতিহাস আমাদের দেখিয়েছে যে ডেন্সিটি পারটারবেশন হয়। কিন্তু তোমরা যদি আরো ডিটেলসে ইন পার্টিকুলার স্টার ফরমেশন নিয়ে ভবিষ্যতে কাজ করো তাহলে বুঝতে পারবে যে একটা ক্লাউড মলিকুলার ক্লাউডের মধ্যে ধীরে ধীরে এই ডেন্সিটি পারটারবেশন কি করে শুরু হয়। তাহলে এবার যদি আমি একটু সামারাইজ করি, আজকে আমি খুব বেশি ডিটেলসে যাব না, হ্যাঁ, এই হচ্ছে স্টেপস অফ স্টার ফরমেশন। কি যে যেহেতু এবার আমরা ধীরে ধীরে খুব একটু ডিপে ঢোকার চেষ্টা করছি অ্যাস্ট্রোনমে, আমি এরপর থেকে আর কোনোদিনই মোটামুটি 15-20টা স্লাইড একটু ভালোভাবে দেখাবো, কারণ এরপরে বেশি দেখালে গুলিয়ে যাবে। সো লেট আস টেক টাইম, আরামে করবো আমরা। তো স্টেপস অফ স্টার ফরমেশন কি কি থাকবে? প্রথম কথা, একটা হিউজ ক্লাউড অফ মলিকুলার গ্যাস থাকতে হবে। সেই ইন্টারস্টেলার গ্যাস ক্লাউডের মধ্যে এরকম মাস বা ডেন্সিটি পারটারবেশনের ফলে এরকম মাস থাকতে হবে যেখানে গ্র্যাভিটেশনাল কোলাপস হতে পারে। এবার গ্র্যাভিটেশনাল কোলাপস তো হচ্ছে, নানান জায়গায় গ্র্যাভিটেশনাল কোলাপসে ক্লাম্পস অফ ম্যাটার তৈরি হচ্ছে। ধীরে ধীরে একটা টাইমে কি হবে, ওই ক্লাম্পস অফ ম্যাটার গুলো এই গ্যাস ক্লাউড থেকে ধীরে ধীরে ছিটকে, মানে ধীরে ধীরে তারা সেপারেট হয়ে যাবে, যাদেরকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন প্রসেস। This is the next most important process after gravitational collapse. ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা যে হবেই সব ক্ষেত্রে তা নাও হতে পারে। এরপরে ধীরে ধীরে ফ্র্যাগমেন্টেশন প্রসেসের পরে অন্যান্য কিছু ব্যাপার ঘটার পরে প্রোটোস্টার এবং অন্যান্য প্রিমেন সিকোয়েন্স স্টার এবং ইয়াং স্টার্স, প্রপার স্টার তৈরি হবে। তো আজকে আমরা আর দু একটা স্লাইডে জানবো যে ব্যাপারটা কি, ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা কি। দেখো এখানেই আমি বলে রাখি যে আমরা যদি চাই যে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল কোলাপস, আমরা বলেছি যে ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ফরমেশন অফ স্টার, অর্থাৎ একটা ইন্টারস্টেলার হিউজ গ্যাস ক্লাউড যেটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে রয়েছে। কতক্ষণ থাকবে সেই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে? যতক্ষণ তার গ্যাস প্রেশার, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস প্রেশার উইল ব্যালেন্স দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ততক্ষণ সে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। কিন্তু যদি এই গ্যাস ক্লাউডটা বিশাল বড় হয়, প্রচন্ড বড়, অর্থাৎ গ্যাস প্রেশার কোনো কারণে আর সাপোর্ট করতে পারছে না ওই ক্লাউডটাকে, তাহলে ক্লাউডটা ওই যে মাসটা যদি ওরকম হয় অর্থাৎ বিশাল বড়, তাহলে ক্লাউড উইল আন্ডারগো অর ইট উইল আলটিমেটলি রিচ আ পয়েন্ট যেখানে গ্র্যাভিটেশনাল কোলাপস শুরু হবে সেলফ গ্র্যাভিটির মাধ্যমে। সেটা একটা অ্যানিমেশন, যেটা আমার মনে হয় এখানে তো চলবে না,
হ্যাঁ, বাট এরকম অ্যানিমেশন তোমরা যে কোনো গুগল থেকে এখন দেখে নিতে পারো গ্র্যাভিটেশনাল কোলাপসের। বা গ্র্যাভিটেশনাল কোলাপস যেই মুহূর্তে শুরু হবে, শুরু হওয়ার পরে আগে আমি ছবিটা দেখিয়ে নিই। শুরু হওয়ার পরে এই যে দেখো একটা গ্যাস ক্লাউড, একটা সিমুলেশন। এই গ্যাস ক্লাউডের ভেতরে দেখো কোনো কোনো জায়গায় আমরা বুঝতে পারছি একটু ডেনসিটি অফ ম্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু এই গ্র্যাভিটেশনাল কোলাপস অর্থাৎ জিন্স মাস বা চন্দ্রশেখর মাসকে টাচ করে গিয়ে সেই সব জায়গায় কিন্তু গ্র্যাভিটেশনাল কোলাপস শুরু হয়ে গেল। সেই রকম কিছু কিছু জায়গা যেগুলো সবকিছু প্রপার কন্ডিশন রয়েছে, সেই গ্র্যাভিটেশনাল কোলাপসের ফলে ক্লাম্প অফ ম্যাটার গুলো সাইজ মাস সবকিছুতে বাড়তে বাড়তে আলটিমেটলি দে উইল স্টার্ট সেপারেটিং। একটা প্রপার ক্লাম্প অফ ম্যাটার হয়ে যাবে তারা। এই গ্যাস ক্লাউড আশপাশের গুলো ধীরে 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 এখান থেকে সে সেপারেট হয়ে যেতে পারবে, ভেঙে বেরিয়ে আসতে পারবে। সেই ফ্র্যাগমেন্ট, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন প্রসেস। এই ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা যখন হচ্ছে, বেসিক্যালি এগুলো তো একটা প্রচন্ড কুল এরিয়াতে হচ্ছে, এরা ইনফ্রারেড রেডিয়েশন প্রচন্ড পরিমাণে দেয়, তা আমরা এটা ডাইরেক্টলি অবজার্ভ করতে পারি না। সো উই হ্যাভ টু টেক রেডিও অবজারভেশনস। রেডিও অ্যাস্ট্রোনমি স্টাডির মাধ্যমে কিন্তু এইগুলো স্টাডি করা যায়। আর তাছাড়া রেডিও অবজারভেশনে আমরা যা দেখতে পারলাম আর আমরা কম্পিউটার সিমুলেশন অ্যান্ড থিওরির মাধ্যমে যা বলেছি সেটা যদি মিলে যাচ্ছে কিনা সেটাও আমরা তখন চেক করতে পারি। সো অবজারভেশন should actually support what theories are telling, what simulations are predicting. যদি সেটা এইগুলো যদি মিলে যায়, তার মানে we understand কি it is actually happening, what we are predicting is correct. তো এইবার এই যে ফ্র্যাগমেন্টেড ব্লবস অফ গ্যাস বা মাস বা ডাস্ট, এইগুলো যখন সেপারেট হয়ে, এখানে তো আশপাশ থেকে আরো ম্যাটার আসছে। হ্যাঁ, যদি আরো ম্যাটার আসে তাহলে একটা টাইম আসবে এই হিউজ প্রসেসটা চলতে 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 মিনিমাম মাস অফ স্টার সে পেয়ে যাবে। অর্থাৎ তার কেন্দ্রের স্থলে এই সবকটা ব্লব অফ ম্যাটার বা ম্যাটারের মধ্যে এটা নাও হতে পারে, এর মধ্যে কিছু কিছু ওই ফেল্ড স্টার হয়ে যাবে, অর্থাৎ আশপাশে ম্যাটার আর নেই বলে সে ওই ব্রাউন ডোয়ার্ফ হয়ে যাবে, সে আর প্রপার স্টার হতে পারলো না। কিন্তু কিছু কিছু অবজেক্ট কিন্তু তার আশপাশে আরো বেশ ম্যাটার ট্যাটার রয়েছে, ডাস্ট ফাস্ট রয়েছে, আরো সেলফ গ্র্যাভিটির মাধ্যমে আরো ডাস্ট ফাস্ট টেনে টেনে নিয়ে নিজের মাসটা এতটাই করে নেবে যে সেন্টার রিজিয়নে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টাচ হবে। আর 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার স্টার্ট মিনস হাইড্রোজেন ফিউশন উইল স্টার্ট। দ্যাট ইজ দ্য বার্থ অফ আ স্টার। সেই ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা একটু ডিটেলসে এখানে লেখা আছে, যে এগুলো দেখো সবই ম্যাথামেটিক্সের ব্যাপার। আমি সামান্য একটা এখানে দিয়েছি যে একটা কোলাপসিং গ্যাস ক্লাউড যদি হয় তাহলে অনেক কিছুর উপরে কিন্তু নির্ভর করবে। গ্যাস ক্লাউডটা কোলাপস হচ্ছে, তাহলে তার রেট অফ কোলাপসটা কখন ইনক্রিজ করবে। যদি রেট অফ কোলাপসটা ডিক্রিজ করতে শুরু করে তাহলে তো স্টার হতেই পারবে না, তাহলে তো ওই ব্রাউন ডোয়ার্ফ হয়ে গিয়ে থেমে যাবে। রেট অফ কোলাপস ইনক্রিজ করবে ডেন্সিটি অফ গ্যাস যত আছে তার উপরে নির্ভর করে। তো দিস ইজ দ্য রিলেশন, রেট অফ কোলাপস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেন্সিটি টু দি পাওয়ার হাফ। সে এইটার উপরে নির্ভর করেই কিন্তু ব্যাপারটা ঘটবে। এবার যদি একটা ডেন্সার মানে যদি ডেন্সার মিডিয়াম যত বেশি হবে সেখানে কোলাপস উইল বি ফাস্টার অ্যান্ড অপোজিট। হ্যাঁ, এবং যত ডেন্সার মিডিয়াম হবে কোলাপস ফাস্টার হবে, কোলাপস হবে আরো বেশি, রেটটা ডেন্সিটি বাড়বে, আরো বেশি কোলাপসিং রেট, অর্থাৎ স্টার ফরমেশনের দিকে আরো বেশি হচ্ছে। বেসিক্যালি একটা টাইম আসবে এইটা চলতে চলতে দ্য ডেন্সিটি অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল প্রেশার উইল বিকাম অসম্ভব বেশি। দিস ডিফারেন্সিয়াল ডেন্সিটির ফলে ওই রিজিয়নটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, ওই বিশাল গ্যাস ক্লাউডটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে নানান পিসে। সো দিস ইজ দিস ফ্র্যাগমেন্টেশন প্রসেস। আর বাকি যে কোলাপসিং ক্লাউডটা রইলো সেটা তো আনডিস্টার্ব রয়ে গেল, সেখানে আবার ওরকম কোনো আনডিস্টার্ব এরিয়া থাকলেও সেখানে যদি ডেন্সিটি পারটারবেশন হয় সেখানেও হতেই পারে আবার এরকম স্টার ফরমেশন, এটা হতেই পারে। এইভাবে প্রসেসটা চলতে থাকে। এখানে আরো অনেক কিছু লেখা আছে, এত ডিটেলস আমি আর যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই স্লাইডগুলো আমরা দিয়ে দেবো। তো বেসিক্যালি দিস ইজ আ ভেরি বেসিক প্রসেস, যার মাধ্যমে আমি বললাম বা বোঝানোর চেষ্টা করছি যে স্টার ফরমেশনের স্টেপগুলো কি করে সেট হয়। এছাড়াও আর অনেক কিছু আছে, যেরকম এটা একটা এক্সাম্পল, যে একটা গ্যাস ক্লাউডের যেটা ইকুইলিব্রিয়ামে আছে সেখানে কিন্তু আমরা এই রিলেশনটাকে দেখি। কি রিলেশন, এটাকে ভাইরিয়াল থিওরেম বলে, তোমরা একটু পড়ে দেখো। ব্যাপারটা হচ্ছে যে যদি ওই গ্যাস ক্লাউডের মধ্যে কোনো এক্সটার্নাল প্রেশার না থাকে তাহলে
potential energy and 2 times the kinetic energy যদি আমি যোগ করি, then it will be equal to 0 in that case, in that gas cloud. So this is very important. এই ভাইরিয়াল থিওরেমকে ফলো করেই কিন্তু basically half of the potential energy is utilized to increase the kinetic energy and the rest half is converted to heat in that gas cloud. হিট যদি জেনারেট না হয় তাহলে আর প্রেশারটা বাড়বে কি করে, এই সেন্টারে আর হিট যদি জেনারেট না হয় টেম্পারেচারটা বাড়বে কি করে। সো বেসিক্যালি একটা গ্যাস ক্লাউডের মধ্যে এই সমস্ত কিছু ফিজিক্স ম্যাথামেটিক্স কাজ করছে, আইডিয়াল থিওরেম স্যাটিসফাই হচ্ছে। স্যাটিসফাই যদি না হয় তাহলে কিন্তু স্টার ফরমেশনের দিকে এগোতে পারবে না। সো বেসিক্যালি এই ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা যখন হচ্ছে তখন কিন্তু এই আইডিয়াল থিওরেমকেও স্যাটিসফাই হতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম হবে, ব্যাপারটা হবে অ্যাট ফার্স্ট এই গ্যাস যেটা আইসোথার্মাল স্টেজে আছে, কিন্তু ধীরে ধীরে দ্য অ্যামাউন্ট অফ হিট প্রডিউস রেডিয়াস হবে গিভিং গ্র্যাভিটি অফ ফ্রি হার্ট। এর ফলে কি হবে, অ্যাজ আ রেজাল্ট গ্যাস ক্লাউড উইল কন্টিনিউ টু কোলাপস মোর অ্যান্ড মোর। যেটা আমি বললাম যে গ্যাস ক্লাউডটা যদি কোলাপসিং রেটটা যদি বাড়বে তখনই যদি ডেন্সার হয়, আর যদি ওই রেটটা বাড়ে তবেই কিন্তু ইট ক্যান গো অন, দিস স্টার ফরমেশন প্রসেস ক্যান গো অন। কিন্তু যখন একটা গ্যাস ক্লাউড বেশি পরিমাণে কোলাপস হচ্ছে আর তার ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে, তাহলে সে একটা অ্যাডায়াবেটিক স্টেজে গিয়ে পৌঁছে যাবে। তাহলে ব্যাপারটা কি হবে, অ্যাডায়াবেটিক স্টেজে যদি কোনো একটা সিস্টেম পৌঁছে যায়, অর্থাৎ তখন কি হবে, তখন সেই সিস্টেমের ভেতরে হিট ট্র্যাপড হয়ে যাবে, হিট বেরিয়ে আসতে পারবে না। And this is very important যে এমনভাবে গ্যাস ফ্র্যাগমেন্টেশন প্রসেস, এই গ্যাস ক্লাউডের এই কোলাপসিং এমনভাবে চলতে হবে যে অ্যাট ওয়ান স্টেজ, ইন আ ভেরি পার্টিকুলার স্টেজ, এই গ্যাস ফ্র্যাগমেন্টেড বা এই কোলাপসিং হওয়া এই গ্যাস ক্লাউডটাকে অ্যাডায়াবেটিক স্টেজে চলে যেতে হবে। যদি চলে যায় তবেই কিন্তু ওর হিটটা আর পালিয়ে আসতে, ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে হিট ভেতরে ট্র্যাপ হয়ে যাওয়া মানে সেন্ট্রাল টেম্পারেচারটা বাড়তে শুরু করবে এবং থার্মাল ফোর্সও বাড়বে গ্যাসের। সেন্ট্রাল টেম্পারেচার বাড়া মানে তো আমরা বুঝতেই পারছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেন্ট্রাল টেম্পারেচার 1.5 কোটি ডিগ্রিতে টাচ করলে তবেই স্টারের জন্ম হওয়া সম্ভব, হাইড্রোজেন ফিউশন হওয়া সম্ভব। আজকে আমি এইটুকু অবধি রাখবো, বিকজ এর বেশি আমি আর যাবো না আজকে, বিকজ আরো যদি যাই আর অনেক কিছু আছে, গ্র্যাভিটেশনাল হিটিং এই সেই হ্যান ত্যান, আমরা ধীরে ধীরে যাব তাতে। আজকে আমরা শুধু এইটুকুই বোঝালাম বা বোঝানোর চেষ্টা করলাম যে এই গ্যাস ক্লাউড একটা জেনারেল মলিকুলার গ্যাস ক্লাউড থেকে স্টার ফরমেশন প্রসেসটা কি করে সেট আপ হবে, কি করে কিক করা শুরু হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই করো। গৌরব, আবার একটা ছোট কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি যে ওই যেটা তুই বললি ওই যে কোপ স্যাটেলাইটের, ওইটাই কি সেই বিখ্যাত ওই আমাদের অবজারভেবল ইউনিভার্সের সেই লালের মধ্যে নীল ওই ছবিটা? হ্যাঁ, আচ্ছা, ওইখানে যে ওই নীলটা বেসিক্যালি ঠান্ডা আর লালটা হচ্ছে একটু বড়। হ্যাঁ, তার মানে ওইখানে মানে ইয়েটা যেটা হ্যাঁ টেম্পারেচার ফ্লাকচুয়েশন গুলো, সেটা তো মানে যে রিজিয়ন গুলোতে ফ্লাকচুয়েশন মানে ইয়েটা মানে টেম্পারেচার বেশি, হ্যাঁ, তো ওই জায়গাগুলো প্রবাবল ক্যান্ডিডেট ফর স্টার ফরমেশন। মানে ওই সময় ওইখানে ওইসব জায়গা থেকে ওই অঞ্চলগুলো থেকে গ্যালাক্সি ফরমেশন হয়েছে, ম্যাটার ফরমেশন হয়েছে। ওকে, ম্যাটার ফরমেশন ইন দ্য ইউনিভার্স। আচ্ছা, এরকম একটা কিছু কোয়েশ্চেন করছে, এরকম বলছে যে রেড সাউন্ডার দ্য ডেনসিটি পারটারবেশন ইজ রিলেটেড টু লার্জ স্ট্রাকচারস আর বডিজ অফ আওয়ার ইউনিভার্স। এই পার্টটা মানে কি করে রিলেটেড একটু আইডিয়া দেবেন? আচ্ছা, প্রথমে read somewhere the density perturbation is related to large structures or bodies of our universe। এই পার্টটা মানে কি করে রিলেটেড একটু দেখো, লার্জ স্ট্রাকচার অফ দ্য ডেনসিটি পারটারবেশনের সাথে লার্জ স্ট্রাকচারের কোনো সম্পর্ক নেই। মানে লার্জ স্ট্রাকচার তো বটেই, কারণ তুমি দেখো এই যে একটা জায়ান্ট মলিকুলার ক্লাউড, এত বিশাল বড় জায়ান্ট মলিকুলার ক্লাউড, তার মধ্যে তো ডেনসিটি পারটারবেশন সামান্য কয়েক জায়গায় হয়তো হলো, তো সেটা তো হবেই, সেটা হচ্ছে। হ্যাঁ, সেটা তো ফিজিক্সের জন্যই হচ্ছে, এবং হচ্ছে বলেই কিন্তু ওই ফার্স্ট স্টেজটা সেট আপ হচ্ছে যে স্টার ফরমেশনের দিকে এগোবে। হ্যাঁ, কিন্তু যখন বিগ ব্যাং হয়েছিল তখন তার হোল বিগ ব্যাং মানে পুরো ইউনিভার্সটাই তো ছোট ছিল, তখন ওখানে ডেনসিটি পারটারবেশন হবে কি করে? সেইটাও যে হয়েছিল ডিউ টু কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, সেইটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছে বিজ্ঞানীরা থ্রু এই সিএমবিআর ম্যাপিং এর মাধ্যমে।
হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, শিবশঙ্করের একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হুম। শিবশঙ্কর বলছে যে হ্যাঁ, না ওটা মাইক্রোওয়েভ ফার্স্ট ডিটেক্ট হয়েছে শিবশঙ্কর। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, অ্যাকচুয়াল পুরো টার্মটা তো হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, CMBR. It can be detected only in case of microwave. হ্যাঁ, ব্যাপারটা এটা। সৌভিক মাইতি একটা হ্যান্ড রেজ করেছে। সৌভিক বল। হ্যাঁ সৌভিক বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার ওই জায়ান্ট মলিকুলার যে গ্যাস জায়ান্ট গুলো আছে ওইগুলো অড স্ট্রাকচারে কেন আছে? অড স্ট্রাকচার মানে ওর শেপটা কিরকম এরকম উল্টো পাল্টা কেমন হচ্ছে? হ্যাঁ স্যার, শেপটা কোনো মানে না সেটা হওয়াটাই তো স্বাভাবিক, কারণ দেখো তুমি যদি একটা বিশাল বড় কোনো স্ট্রাকচার, মানে আমাদের আর্থলি স্ট্যান্ডার্ডে নয়, বিশাল বড় কোনো একটা গ্যাস পার্টিকেল দিয়ে ডাস্ট পার্টিকেল দিয়ে একটা স্ট্রাকচার বানাতে চাও, অর্থাৎ একটা নেবুলা এরকম বিশাল বিশাল, তাহলে তাদের যে কোনো নির্দিষ্ট শেপ থাকবে না, এটাই তো স্বাভাবিক, বিকজ নেচার সাপোর্টস ইররেগুলারিটিস। হ্যাঁ, সমগ্র পৃথিবীতে তুমি আমাকে একটা এরকম পাথর খুঁজে দেখাও, মানে যেটা ন্যাচারাল পাথর, যেটা নিয়ে আমরা নিজেরা কিছু ঘষে মেজে পরিষ্কার করেছি ওরকম নয়, একটা পাথর আমাকে খুঁজে দেখাও যেটা পারফেক্টলি রেক্ট্যাঙ্গুলার বা পারফেক্টলি সার্কুলার বা পারফেক্টলি স্ফেরিক্যাল বা পারফেক্টলি কিউবিক্যাল, কোথাও পাবে না সমগ্র পৃথিবীতে একটাও ওরকম পাথর। একটা তুমি গাছের পাতা আমাকে খুঁজে বার করে দেখাও যেটা অ্যাবসলিউটলি পারফেক্টলি জিওমেট্রিক্যাল শেপ মেনটেন করছে। কোনোটায় একটা রোয়া একটু বেশি বেরিয়ে আছে, একটা রোয়া একটু কম বেরিয়ে আছে, সামান্য মাইক্রোস্কোপিক ভাঁজ বেশি রয়েছে, এটা হবেই, নেচার সাপোর্টস ইররেগুলারিটি। তাহলে স্যার ওই স্পেসিফিক ওই জায়গাতেই ওই স্ট্রাকচারেই কেন স্যার এক জায়গায় আছে? ওরা ছড়িয়েও পড়তে পারে। হ্যাঁ, ছড়িয়ে পড়ছে তো, মানে ইফ ইট ইজ নট গ্র্যাভিটেশনালি বাউন্ড, এগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তো, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে এরকম স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। এবার যদি এটা ধীরে ধীরে আসছে 100 কোটি বছর বাদে আরো ছড়িয়ে যায়, দেখো যেহেতু এখানে হিউজ পরিমাণে ডাস্ট পার্টিকেলস গ্যাস পার্টিকেলস রয়েছে, এদের মোটামুটি একটা গ্র্যাভিটেশনাল, মানে যেহেতু ডেন্সিটি পার্টারবেশনও থাকবে, এদের মোটামুটি দে আর নট অ্যাবসলিউটলি গ্র্যাভিটেশনালি বাউন্ড, বাট কিছু কিছু ডেন্সার রিজিয়নে গ্র্যাভিটেশন রয়েছে। হ্যাঁ, সেই জায়গার আশপাশে ছড়ানোর বদলে স্টার ফরমেশনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এই সব অঞ্চলে যারা রয়েছে ডাস্ট পার্টিকেল, তারা যে ছড়িয়ে পড়বে না তা তো নয়, ছড়িয়ে পড়তেই পারে, পড়বেও। তো ধীরে ধীরে তুমি 100 কোটি বছর বাদে এই ইগল নেবুলাকে হয়তো আর দেখবে না যে ইট ইজ আ স্টার ফর্মিং রিজিয়ন, মানে ওখান থেকে স্টারের জন্ম, যদি গ্যাস থাকেও তারা এতই ছড়িয়ে পড়েছে তো ওখান থেকে হয়তো আর স্টার ফর্মেশন। হ্যাঁ, ব্যাপারটা এটা। আর স্যার আরেকটা ছিল যে যখন স্টার ফর্মেশন ফ্র্যাগমেন্টেশন শুরু হচ্ছে, যখন আমরা গ্র্যাভিটেশন কোলাপস শুরু হচ্ছে, তখন তো ওর ইন্টারনাল প্রেসারও বাড়ছে। হ্যাঁ, ইন্টারনাল প্রেসার ধীরে ধীরে বাড়তে শুরু করে আস্তে আস্তে। তাহলে সে ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে যাচ্ছে তখন আবার কিভাবে গ্র্যাভিটেশনাল কোলাপসিং হচ্ছে? তো ওই পজিশনেই তো থেমে যাওয়ার কথা। না, গ্র্যাভিটেশনাল কোলাপস তো চলতেই থাকছে, মানে গ্র্যাভিটেশনাল কোলাপসটা তো চলতেই থাকছে, যেহেতু গ্র্যাভিটেশন সেলফ গ্র্যাভিটি তো, ম্যাটার যদি বাড়ে সেন্ট্রাল রিজিয়নে, ম্যাটার এতই বেড়ে যাচ্ছে ধীরে 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 যে সেই ম্যাটার তো ইটস মাস, হ্যাঁ, তো ম্যাটার তো আশপাশের মেটেরিয়ালকে টানতে শুরু করছে, প্রেশার বাড়ুক। হ্যাঁ, প্রেশার এতটা যদি বেড়ে যায় যে প্রেশার ইজ, মানে আউটসাইড প্রেশার ইজ বিকামিং মোর দ্যান গ্র্যাভিটেশন, তাহলে তো স্টার ফর্মেশন ওখানে হতেই পারবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে গ্র্যাভিটেশনাল কোলাপস চলছে এবং ম্যাটার ইনক্রিজ করছে ধীরে ধীরে, ভেতরে টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু গ্র্যাভিটেশন আরো বাড়ছে, কারণ ম্যাটার বেড়ে যাচ্ছে তো, মানে আউটওয়ার্ড প্রেশারও বাড়ছে কিন্তু তার সাথে ম্যাটারও তো বাড়ছে, তাহলে গ্র্যাভিটেশনের পাওয়ারটাও তো আরো বাড়ছে। সুতরাং ওই গ্র্যাভিটেশনাল কোলাপসটা কন্টিনিউ হতে শুরু করছে, অর্থাৎ রেট অফ ইনফ্লাইং অফ ম্যাটার ইন দ্যাট এরিয়া আরো বাড়ছে, এবং এটা চলতেই থাকবে। হ্যাঁ, ও প্রেশারও বাড়ুক তাতে কি যায় আসে, কিন্তু ম্যাটার তো আরো বেশি পরিমাণে ওর দিকে এগিয়ে যাচ্ছে, গ্র্যাভিটেশন বাড়ছে বলে, অর্থাৎ গ্র্যাভিটেশনও বাড়ছে, প্রেশারও বাড়ছে, অ্যান্ড আলটিমেটলি ধীরে ধীরে একটা ইকুইলিব্রিয়াম আস্তে 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 ইকুইলিব্রিয়ামের দিকে এগোচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এটা। আর একটা টাইমের পরে এটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, পিস 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 করে, ওই যে ডিফারেন্সিয়াল ডেন্সিটি হওয়ার ফলে কিছু কিছু এরকম হিউজ ক্লাম্পি ম্যাটার ফ্র্যাগমেন্টেড হয়ে আশপাশ থেকে আলাদা হয়ে যায়। এবার ওই ফ্র্যাগমেন্টেড ম্যাটারের মধ্যে যদি এতটা পরিমাণে ম্যাটার থাকে যে আলটিমেটলি গ্র্যাভিটেশনাল কোলাপস করতে 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 একটা পার্টিকুলার জায়গায় এতটা পরিমাণে ম্যাটার হয়ে গেল যে তার কেন্দ্রস্থলে হাইড্রোজেন ফিউশন শুরু হলো, দেন দ্যাট উইল বি আ স্টার।
ব্যাপারটা এটা, আদারওয়াইজ হবে না। আচ্ছা, ব্ল্যাক হোল কি কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে স্টার ফরমেশনে? হ্যাঁ করতে পারে, আশপাশে যদি ব্ল্যাক হোল থাকে। আমরা স্যার আমাদের গ্যালাক্সির সেন্টারে যদি দেখি ওখানকার স্টার ডেনসিটি আমাদের বাইরের হ্যাঁ করতেই পারে, বেশি থাকে সম্ভবত। মানে সেগুলো নিয়ে আলোচনা পরে করবো আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ধরো পাশে একটা ব্ল্যাক হোল আছে, তাহলে সে যদি ম্যাটার খেয়ে নিচ্ছে, তার এদিকে তার ম্যাটার গ্র্যাভিটেশনাল কোলাপস হওয়ার ফলে ম্যাটার বাড়তেই পারছে, হতেই পারে, তাহলে আর স্টার ফরমেশনটা হবে কি? যেহেতু কোনো জায়ান্ট মলিকুলার ক্লাউডের মধ্যে মানে নেই, ব্ল্যাক হোল নেই, সুতরাং ইট ইজ আ বেস্ট প্লেস ফর স্টার ফরমেশন হতে থাকে ইন জেনারেল। কিন্তু যদি ধরো আমাদের এখানে মানে সূর্যের পাশে যদি একটা ব্ল্যাক হোল থাকতো, এবার সূর্য যখন তৈরি হচ্ছে তার আশপাশের এই ম্যাটারটা ওই ব্ল্যাক হোল খেয়ে নিচ্ছে, তাহলে তো স্টার ফরমেশন হতো। কিন্তু সেন্টারে তো স্টার ডেনসিটিটা অনেকটা বেশি বাইরের থেকে আমাদের ব্ল্যাক হোলের আশপাশে। হ্যাঁ স্যার, আমাদের যে হ্যাঁ হ্যাঁ, সে তো বেশি হবেই, প্রচন্ড ডেনসিটি, প্রচন্ড পরিমাণে ডেনসিটি। হ্যাঁ না, ওর প্রশ্ন হচ্ছে যে তাহলে কি স্যাজিটারিয়াস এর প্রেজেন্সটা স্টার ফরমেশন কে এনহ্যান্স করছে? আমার মনে হচ্ছে সৌভিক তাই হিসেবে বলতে চাইছে। সেটার সাথে কোনো সম্পর্ক হবে না, তার কারণ হচ্ছে দেখো ব্ল্যাক হোল থাকা মানেই যে স্টার ফরমেশন হ্যাম্পার হবে বা কিছু, মানে ইট উইল ক্রিয়েট সাম এফেক্ট, মানে ভিজিবল এফেক্ট, সেটা কিন্তু হবে না। কারণ দেখো তোমাকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে ব্ল্যাক হোল আছে, ঠিক আছে, ইট ইজ আ পাওয়ারফুল ব্ল্যাক হোল, ভেরি হিউজ ব্ল্যাক হোল, কিন্তু ওর একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে যদি ম্যাটার আসে, দেন অনলি ইট উইল বি ইনফ্লুয়েন্সড। ওর থেকে যদি আমি ধরো 100 আলোকবর্ষ দূরে, 50 আলোকবর্ষ দূরে, এমনকি 10 আলোকবর্ষ দূরেও কোনো একটা স্টার রয়েছে, দ্যাট মাইট নট বি এফেক্টেড। হ্যাঁ, দ্যাট উইল নট বি এফেক্টেড, ব্যাপারটা এটাই। কিন্তু যদি ফ্রি ফ্লোয়িং ম্যাটার রয়েছে, তো সেই ফ্রি ফ্লোয়িং ম্যাটার যদি কোনো কারণে ওর ইনফ্লুয়েন্স, মানে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে, আমি ইভেন্ট হরাইজনও বলছি না, ওর আর্গোস্ফিয়ারের মধ্যে যদি এসে যায় ব্ল্যাক হোলের, তাহলে ইট উইল বি ডেফিনেটলি এফেক্টেড। কিন্তু যদি ব্ল্যাক হোলের যে ইনফ্লুয়েন্সিয়াল রিজিয়ন অর্থাৎ আর্গোস্ফিয়ার, ওই আর্গোস্ফিয়ার রিজিয়নের বাইরে যদি কোনো তারা থাকে, তার পাশে প্ল্যানেটও থাকতে পারে, সবই থাকতে পারে, যেটা আমরা ইতে দেখেছি, মানে ইন্টারস্টেলারে দেখেছি যে অ্যাক্রিশন শুরু করে দেবে মনে হয়। হ্যাঁ, অ্যাক্রিশন হবে না আর্গোস্ফিয়ারের বাইরে যদি থাকে। আচ্ছা, না এখন মানে আর্গোস্ফিয়ারের ভেতরে থাকলে তখন ম্যাটার, তাহলে তো হ্যাঁ, তাহলে তো হ্যাঁ ম্যাটার, হ্যাঁ দেন ইট উইল মানে খিচে নিতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, যে ওই যে প্ল্যানেটটা যেটা ওই ব্ল্যাক হোলের পাশে ছিল, হ্যাঁ, সেই প্ল্যানেটটা কিন্তু কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু হ্যাঁ রিলেটিভিস্টিক এফেক্টস আর অ্যাবসলিউটলি প্রমিনেন্ট, মানে আমার ঘড়ির টাইম আর ওখানের ঘড়ির টাইম এক না। হ্যাঁ, because it is very near to the black hole but not in the influence well of the black hole, মানে আর্গোস্ফিয়ারের ভেতরে নেই। এই হচ্ছে ব্যাপার। সুতরাং সেখানে স্টার ফরমেশনে বেশি হবে কম হবে সেটা নয়, হ্যাঁ সেটা নয়। কিন্তু আমরা এইসব জায়গায় যখন দেখি একটা নেবুলা, মানে ধরো আমাদের সোলার সান যেখান থেকে তৈরি হয়েছে, সোলার নেবুলা যখন ছিল, তার পাশে যদি একটা ব্ল্যাক হোল থাকতো, তাহলে তো খুব সম্ভবত সান তৈরিই হতে পারতো, তো সে তো নিজেই ম্যাটারকে খেয়ে নিত, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ওকে স্যার, মানে স্যার সেন্টারে হচ্ছে ডেনসিটি, গ্যাসের ডেনসিটি বেশি থাকার জন্য ওখানে স্টারের ডেনসিটি বেশি আছে। হ্যাঁ, গ্যাসের ডেনসিটি বেশি আছে, স্টারও অনেক বেশি আছে ওইসব জায়গায়। ইয়েস ইয়েস, প্রচন্ড পরিমাণে স্টার রয়েছে। হ্যাঁ, একদম। ওকে স্যার। আচ্ছা, আজকে আমাদের গৌরবকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ ওর ওখানে স্টুডেন্টরা